चलो 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 झटपट उठो। चलो মর্নিং বন্ধুরা, স্ট্রিট ব্লগনের পক্ষ থেকে আকাশ ভালোবাসা দিয়ে শুরু করছে আজকে একটা নতুন ব্লগ। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, স্বাভাবিক আছো, আমরাও ঠিকঠাক আছি। আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সদল বলে, দেখতে পাচ্ছ এই যে দুই মহারাজ আর সামনে বসে আছে সুনীত। আমরা যাচ্ছি এখন ডাক্তারের কাছে। তোমাদের তো বলেছিলাম রিকের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বেশ কিছুদিন ধরেই একটু প্রবলেম হচ্ছে, তো যার জন্য আজকে একবার চেক আপের জন্য যাচ্ছি। আর সকালবেলা উঠে খানিকটা স্কুলও সেরে নিয়েছে, কিন্তু এই যেহেতু বেরোনোর একটা ব্যাপার ছিল তাড়াহুড়ো করে সকালে কিছু সত্যি আজকে আর শুট করে উঠতে পারিনি। তো যাই হোক, সরি বলছি তার জন্য সবার আগে তোমাদের। কিন্তু যাই হোক, আমরা এখন তো রাস্তায়। আর সব থেকে বড় কথা তোমাদের একটা বিষয় আমি বলবো আজকে। দেখো, আমরা এই যে ওমেন্স ডে পালন করি বা আমরা এত মুখে নারীবাদী কথা বলি, আমরা নারীরা এগিয়ে আছি, পিছিয়ে নেই, আমরা প্রচুর মানে সব কিছুতে ইকুয়াল, সেটা কিন্তু শুধু মুখেই ম্যাক্সিমাম ক্ষেত্রে শেষ হয়ে যায়। কিন্তু আজকে জানো তো তোমাদের জন্য একটা সাংঘাতিক সারপ্রাইজ আছে। কেউ কেউ কিন্তু এখানে দাঁড়িয়ে সত্যি প্রুফ করে দেখায় যে মহিলারা আজকাল কোনো কাজে পিছিয়ে নেই, যে কোনো কাজকে তারা হাসি মুখে বরণ করে নিতে পারে এবং প্রত্যেকটা কাজে তারা সাকসেস হতে পারে। আজকে আমাদের সঙ্গে যারা রয়েছে, আজকে তোমরা বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ পিছনে আমরা একটা ক্যাবে করে যাচ্ছি, একটু উবেরে যাচ্ছি। তো এই ক্যাবে যে আছে আমাদের সঙ্গে সারথি, সে কিন্তু একজন দিদি। দিদি একটুখানি তাকাবেন, এই তো আমাদের আজকে সারথি দিদি। দিদি আপনার নামটা একটু বলবেন? আমার নাম মিতু দে। এই যে একজন মানে উনি একজন মহিলা হয়ে একটি ক্যাবের চালক, এই প্রফেশনটাকেও যে ভাবা যায়। তোমাদের আরও কয়েকটা দেখাবো, আমি সত্যি সুযোগ পাইনি বা সিচুয়েশন এরকম ছিল, করা সম্ভব হয়নি। আমার এরিয়াতে বেশ কিছু টোটো ড্রাইভার আছেন যারা কিন্তু মহিলা, মানে বেশ কয়েকজন, এবং তারা সবাই যে আনম্যারিড এরকমটা না। তোমরা দেখলে দিদিও কিন্তু ম্যারিড, বা আরও মানে আমার এই এলাকায় যে টোটো ড্রাইভার তারাও কিন্তু প্রত্যেকে ম্যারিড। তার মানে তাদের কিন্তু ফ্যামিলি আছে, হয়তো বাড়িতে তাদের বাচ্চারাও রয়েছে, কিন্তু সব কিছুকে সামলে এই যে মানে ড্রাইভিং প্রফেশনটা কিন্তু যথেষ্ট একটা টাফ আর ডিফিকাল্ট প্রফেশন। মানে দিনের ম্যাক্সিমাম টাইমটা তাদেরকে থাকতে হচ্ছে বাড়ির বাইরে, এবং কখন কোথায় তাদের ডেস্টিনেশন তারা কিন্তু নিজেরাও জানেন না। তো যাই হোক, বেশি আমি কথা বলবো না, এটা নিয়ে হয়তো একটু উপদেশ দেওয়া বা জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, একদমই আমার মোটোটা সেটা না। আমি শুধু এটুকুই দেখাতে চাইছিলাম তোমাদেরকে, যে দেখো কোনো কাজ ছোট হয় না, কোনো কাজকে নিয়ে লজ্জা পাওয়ার ব্যাপার নেই, শুধু মনের জোর, সাহস আর উদ্যমের সাথে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সাথে আমি নিশ্চয়ই মিঠুদির কথা বলাবো যে কিভাবে এই প্রফেশন সে শুরু করলো, কেন ভাবলো, কেমন লাগে, এগুলো আমরা তার মুখ থেকে একটু করে জানার চেষ্টা করবো। দিদি, আপনি কতদিন ধরে প্রফেশনের সাথে যুক্ত? আমি 3 বছর। 3 বছর। আপনার ছেলে মেয়ে আছেন তো নিশ্চয়ই? হ্যাঁ, আমার 2টো মেয়ে। আচ্ছা আচ্ছা, তারা কি ছোট না বেশ বড়? না, 18 বছরের মেয়ে আছে আর একটা 7 ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো আপনি যে এই সারাদিন মোটামুটি রোজই তো বেরোতে হয়, হ্যাঁ 8 ঘন্টা রাস্তায়। আর রোজই মিনিমাম 8 ঘন্টা থাকতেই হয়, তার থেকে কখনো কখনো বেশিও হয়ে যায়। হ্যাঁ বেশি তো হয়। তো এই যে আপনি বাইরে থাকেন, এখানে বাড়িতে কোনো সমস্যা হয় না? বাড়িতে সমস্যা হয় না, বাড়ির লোক একটু চিন্তা করে যেখানেই থাকো তাড়াতাড়ি না না, আসবে। সেটা তো হবেই, কিন্তু যেহেতু বাচ্চাদের তাদেরকেও তো দেখাশোনার একটা ব্যাপার থেকেই যায়। দেখেন সবাই সব কাজ করতে পারে, ছেলেরা করতে পারে বলে তো আমরা করতে পারবো না, এটা একটা আচ্ছা। ভুল কথা। মানে মানে বাড়ির আপনি যে সাপোর্টটা এই- কতটা আছে? বাড়ির সাপোর্ট, আমার বাড়িতে সেরকম কোনো সমস্যা করে না কেউ। আমার বাচ্চারা যখন ছোট ছিল, আমি যখন ট্রেনিং করতে যেতাম তখন একটু অসুবিধা হতো যে কি করে কি ওদেরকে দেখবে কি করবে, কিন্তু সবকিছুই এখন মানিয়ে নিয়েছিলাম। এখন মোটামুটি সবটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনার এই প্রফেশনে আমি শুধু আসাটা গাড়ি কি চালানো না, আমি গাড়ি চালানো ধর অন্য কোনো কাজ করলেও তো আমাকে রাস্তায় কি 8 ঘন্টা 10 ঘন্টা থাকতেই হতো। তো সে বাচ্চাকে তো কোনো না কোনোভাবে রেখে আসতেই হতো। এখন তো কিছু করার নেই না, এখন একার পরে সংসার মানে বিশাল, খুবই টাফ। হ্যাঁ, এখন সে তো নেই। দুজনকে ইনকাম করতেই হবে ম্যাম। সেটাই। আপনার এই প্রফেশনে আসার চিন্তাটা কিসের থেকে? মানে এত তো প্রফেশন আছে, হঠাৎই মানে কার ড্রাইভিং প্রফেশনটাকে বেছে নেওয়া। আসলে ম্যাম আমি খুব বেশি পড়াশোনাও জানি না, অল্প স্বল্প পড়াশোনা করেছি। তো দেখি ছেলেরা গাড়ি চালিয়ে সংসার চালায়, তো আমি ভাবলাম ছেলেরা যদি গাড়ি চালিয়ে সংসার চালাতে পারে তাহলে আমি কেন পারবো? নিজের ব্যবসা তো ওটা না, নিজের একটা ভালো লাগা থেকেও আমি করছি, এবং আমি জানি গাড়ি চালাতে হয়তো একটু বেশি টাকা রোজগার হবে, এটা আমার মনের একটা ভাবনা বা ধারণা ছিল। আচ্ছা, কিন্তু আমি এখন এটা করছি, মানে ঠিকই আছে, ভালোই লাগছে। মানে এটা ভালোবাসা থেকেই গাড়ি আসা। চালানোটা কি আপনার ছোট থেকেই শখ? না, ছোটো থেকে শখ ছিল না ম্যাম, অ্যাকচুয়ালি এটা আমি একটা এনজিও থেকে শিখেছি। কোনোদিন ভাবতে পারিনি যে একটা মহিলা গাড়ি চালিয়ে টাকা ইনকাম করবে, এরকম আমার ভাবনা কোনোদিন মাথায় ছিলই না। তা আমার একটু অবাকই লাগলো, একদিন একটা হোয়াটসঅ্যাপ থেকেই আমি এটা খবরটা পেলাম। আচ্ছা, সেখানে গিয়ে আমি এনজিওর সাথে যোগাযোগ করলাম এবং ওদের সাথেই ড্রাইভিং শিখে থিওরি প্র্যাকটিক্যাল যে সেলফ ডিফেন্স, নিজেদের আত্মরক্ষার কৌশল যেটা আর কি, হুম। আমি সব কিছুই জানি, ওগুলো শিখেই ম্যাম এই রাস্তায় নামা। আচ্ছা, আপনাদের এটা কোন এনজিও? মানে এনজিওর নামটা যদি আমাদের বলেন। এনজিওটা হচ্ছে আজাদ ফাউন্ডেশন। আজাদ ফাউন্ডেশন, আজাদ ফাউন্ডেশন। ওরা মেয়েদের গাড়ি চালানো শিখিয়ে এবং মেয়েদের এইরকম ধরনেরই কাজ দেয়। মানে গাড়ি শুধু চালানো। গাড়ি চালানোটাই হ্যাঁ, ওরা শেখায়? হ্যাঁ, আচ্ছা। প্র্যাকটিক্যাল সবই শেখায়, গাড়ির চাকা খোলা লাগানো, মানে হ্যাঁ, একটা গাড়ি নিয়ে যখন আপনাকে বেরোতে হচ্ছে তখন মানে তো গাড়ির জানতে হবে। সমস্ত কিছু সমস্ত আর কি। কিছুই আমি পারি ম্যাম মোটামুটি, মানে কাজে যদি কোনো রাস্তায় বেরিয়ে কোনো সমস্যা হলে সেখান থেকে উদ্ধার হয়ে যেতে করতে পারবে। পারি একদম। একদম। সেটাই পারি। আপনার এই যে মানে এই আজাদ ফাউন্ডেশন যে এই যে এনজিওটা, এদের সাথে যোগাযোগ কিভাবে করলেন? বা যদি আমাদের কোনো বন্ধুরা তারাও চায় যে তারাও এইভাবে সেলফ ডিপেন্ড হতে চায়, তো তারা কিভাবে এদের সাথে যোগাযোগ করতে এদের পারে? যোগাযোগ করলে ম্যাম আমার কাছে নাম্বার আছে, এবং ওদের আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আজাদ ফাউন্ডেশন। আচ্ছা সার্চ করলেও পেয়ে যাবেন, দিল্লি, মুম্বাই, জয়পুর সব জায়গাতেই এই শাখাটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব জায়গাতেই এটা আছে। এখন মেয়েরা, এখন কলকাতায় অনেক মেয়েরাই কাজ করছে, কারোর বাড়ির পার্সোনাল ড্রাইভার, ধরুন কোনো অ্যাম্বুলেন্স চালানো, আচ্ছা কোনো পার্কিংয়ে মেয়েরা দাঁড়িয়ে থাকা, যে গাড়ির কাজ করা, সেটা আচ্ছা। সবই এনজিও থ্রু থেকেই বেশি মেয়েরা কাজ করছে। আচ্ছা এটা আজাদ ফাউন্ডেশন। আচ্ছা। মোটামুটি আপনাকে কতটা রাত অবধি বাইরে আপনি থাকেন ম্যাম আমি রাত 2টোর সময় বাইরে বেরোই। এই গাড়ি যদি নিয়ে? হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি কোনো ফ্লাইট আসে তো আমার কাছে আগের থেকে মেসেজ দিয়ে দেয় যে অমুক জায়গা থেকে অমুক আসছে, ওনাকে ওই হোটেলে ছেড়ে দিতে হবে। তা- রাত 2টোর সময় আমি বেরিয়ে যাই। এই যে এত রাতে যে বেরোন, সেক্ষেত্রে কোনো সেফটি সিকিউরিটির কোনো ব্যাপার থাকলে বা ম্যাম সেরকম আমাদের মহিলারাই বেশি ওঠে গাড়িতে, বাইরের থেকে যারা আসে মহিলা ক্লায়েন্টে আসে, এবং যারা আসে তো এনজিও জানতেই পেরে যায় যে কারা আসছে, সেইভাবে আচ্ছা। গাড়িটাকে হায়ার করে। আমি তো আচ্ছা। হুট করে রাস্তা থেকে একটা লোককে তুলবো না, না আচ্ছা, আমি জানবো, বুঝবো যে মানে কোথা থেকে আসছে। আপনাদের এই হ্যাঁ, এগুলো তো আপনার বুকিং থাকেই, আগে থেকে তো বুকিং দেওয়াই থাকে, সে কোথায় যাচ্ছে, কে আসছে, তার নাম্বার সব সবটাই থাকে। ভয়ের কোনো ব্যাপার নেই, সারা কলকাতায় তো রাতের বেলা পুলিশ থাকে, লাইট থাকে, লোক হ্যাঁ, থাকে। এখন আমাদের মানে সত্যি কথা বলতে কলকাতার প্রশাসনিক ব্যবস্থাটা অনেক বেশি টাফ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা হয় না ম্যাম, আমি তো এখনো কোনো অসুবিধায় পড়িনি, আমি তো ভালোভাবেই রাতে যাক, আপনি ভালোভাবে আরো বাকি আরো ভালো দিনগুলো গাড়ি চালান। এবং এক সময় আমিও এরকম রাত দিন সবসময় বাইরেই থাকতাম, এটা একটা আলাদা অন্য অভিজ্ঞতা। হ্যাঁ, হ্যাঁ। এবং গাড়িতেই সফর করা ছিল আমার কাজ। আমার রাতের বেলা গাড়ি চালাতে কিন্তু বেশি ভালো লাগে। রাতে গাড়ি চালাতে ভালো লাগে, রাতে গাড়ি চড়তেও ভালো লাগে। ভালো লাগে না, রাস্তাঘাট সেরকম ফাঁকা রাস্তাঘাট, থাকে, গাড়ি হ্যাঁ। থাকে না, জ্যাম থাকে না বেশি। সেইটাই, আর পুলিশ লোক তো থাকেই রাতের বেলা সেগুলো তো থাকে। ঠিকই আছে। দেখুন, সুবিধা অসুবিধা সব রকমই থাকবে। হ্যাঁ, দেখেন, ভালো যাই ভালো হোক, আপনি বিপদ বাকি আসলে- দিনগুলো খুব ভালোভাবে কাটান। আশা করব
অবশ্যই এই যা সিচুয়েশন তার মধ্যে দাঁড়িয়েও সব কিছু ঠিকঠাক থাকবে, হ্যাঁ আবার আপনার সাথে দেখাও হবে। হ্যাঁ। তাহলে দেখো, তোমরাও যদি কেউ কখনো মানে ভাবতে চাও যে না থেমে থাকবো না, এগিয়ে যাবো, এবং দেখো এগোনোর জন্য সবসময় তো সব পরিকাঠামো এরকম হয় না যে যেটা আমি ভাবছি, মানে আমি একজন নারী, আমি এমন একটা কাজ বেছে নেব, বা সবসময় সবাই কিন্তু আমরা এক জায়গায় বসে কোনো স্থিতভাবে বসে কাজ করা, এটাও কিন্তু সবার পছন্দ হয় না। অনেকেই চায় এই ধরনের কাজ। এটা কিন্তু একটা আলাদা মজারও জায়গা, তাই না? একটা গাড়ি নিয়ে আমি কোথায় না ট্রাভেল করতে পারছি, আমার কাজও হচ্ছে, আমার ট্রাভেল করাও হচ্ছে, আমার একটু মেন্টালি কি বলবো একটু রিফ্রেশমেন্ট হচ্ছে, সবটাই হচ্ছে। এটাও কিন্তু একটা সত্যিই খুব মজার একটা প্রফেশন বলা যায়। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, বা তোমরা রাত বেরাত বাইরে যাওয়ার জন্য বা কোনো এমার্জেন্সি সিচুয়েশনে এই যদি কোনো ক্যাব হায়ার করতে চাও, তোমরা কিন্তু এই আজাদ ফাউন্ডেশন, এই এনজিওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। এদের সমস্ত যারা ড্রাইভার আছেন, যারা গাড়ির পরিচালক আছেন, তারা প্রত্যেকেই কিন্তু মহিলা, মানে পুরো এদের সংগঠনটাই মহিলাদের দ্বারা পরিচালিত। কাজে নিশ্চিন্তভাবে তোমরা এদের সাথে যোগাযোগ করতে পারো, বা কেউ এই প্রফেশনে যদি আসতে ইন্টারেস্টেড হও, তারাও এই এনজিওটার সাথে কন্ট্যাক্ট করে সেখান থেকে প্রপার ট্রেন্ড হয়ে তোমরা এই প্রফেশনে আসতে পারো। তো ঠিক আছে, তোমাদের এই সমস্ত ডিটেলসটা কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ব্লগের আজকের ব্লগের এই ডেসক্রিপশানে দেওয়া থাকবে সমস্ত লিঙ্ক, সমস্ত ফোন নাম্বার, সব কিছু। তো তোমরা দেখতে থাকো। এবার আমরা প্রায় চলে এসেছি ডক্টরস চেম্বারের কাছে, আর সারাদিন কীভাবে যাচ্ছে আর ডক্টরস কী বলছে সব আপডেট দিতে থাকবো। চলো। ডক্টরের ওখানে নাম লেখানো হয়ে গেছে, বিলিংটা করিয়ে আমরা ওয়েট করছি, ডাক্তারবাবু ডাকলেই আমরা দেখাতে যাবো। কি হলো? কি করবে বলো? চশমাটা ঠিক করে রাখো, পুরো ইয়েগুলো ব্যাপারগুলো। বাবা এই খবর দাও, এই মধ্যে না ভুলভাল কাজ করবি না, চলো। চেপো না, তুমি ছেড়ে দাও, আমি ধরে আছি। একো আস্তে আস্তে। কিছুই না, কান দিয়ে আর মিশিয়ে যাবে, তারপর আস্তে আস্তে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার স্কুল, টাউন স্কুল। এখানে আমি ক্লাস 8 থেকে পুরো মাধ্যমিক অবধি পড়েছিলাম। সামনে যে জানলাটা খোলা আছে, এটা ছিল ক্লাস 8-এর সেকশন এ। যে ক্লাসরুমে যে জানলাটা খোলা রয়েছে দেখছো, এটা হচ্ছে ক্লাস 8-এর সেকশন এ। এই রুমেই আমি বসতাম। এটা আমার স্কুল ছিল, এখান থেকে আমি মাধ্যমিক দিয়েছি।
স্কুলের অবস্থা এখন খুব খারাপ। আসলে অনেক বছর, প্রায় 2 বছর তো হয়েই গেল, 2 বছরের বেশি হয়ে গেল কোভিডের কারণে স্কুল বন্ধ। সেই জন্য অতটা মেনটেনেন্সও নেই, দেখতেই পাচ্ছ তোমরা। অনেকদিন বাদে স্কুলের সামনে এসে সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। তোমার তো আগেই বলেছি, ওই যে জানলাটা দেখতে পাচ্ছ উপরে, ওই জানলাটা আমার ক্লাসরুম ছিল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাতিবাগান টাউন স্কুলে। এখানে তোমাদের তো একটু আগেই সুনীত বলছিল, এখানে ও পড়েছে ক্লাস 8 থেকে। শান্তিপুর থেকে যখন কলকাতায় চলে আসে ক্লাস 8-এ, এখানে এই স্কুলে ও ভর্তি হয়। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত এই স্কুলেই ও পড়াশুনো করেছে। এইখানে এই স্কুলে বাবার স্কুলে এসছে 2 মহারাজ, এখানে ওরা খেলাধুলো করছে, দেখো খুব এনজয় করছে স্কুলের ভেতরে ঢুকে। নিজেদের স্কুল তো এখন বন্ধ, কাজে বেচারারা কি আর করবে, তো বাবার স্কুলে এসে কিন্তু বেশ মজা পেয়েছে। এখানে যারা দাঁড়িয়ে আছেন স্কুলের স্টাফ, আর যতদূর আমি শুনতে পেলাম ইনি হচ্ছেন এই মুহূর্তে হেড স্যার। এখানে ফোন নাম্বার আদান প্রদান চলছে। স্কুল গ্রাউন্ডের ভেতরটা দেখো, বেশ সুন্দর কিছু বড় বড় গাছ। সত্যি কথা ভীষণ নস্টালজিক লাগে নিজেদের স্কুলে ফেরাটা। ভেতরে বোধহয় কিছু কাজকর্ম চলছে, যার জন্য ভাঙাচোরা করা হয়েছে। ভেঙেছে বোধহয়, কোনো কাজ করছে, সব জিনিসপত্রগুলো এখানে রাখা আছে। আর সব থেকে বিরক্তিকর একটা বিষয় আমার ভীষণ হচ্ছে, ক্যামেরাটা মানে শ্যুটটা করতেই এত প্রবলেম হচ্ছে। নাকে যেহেতু মাস্ক আছে আর চোখে চশমাটা আছে, সমানে ভেপার হয়ে যাচ্ছে ভেতরটা। এই হচ্ছে স্কুলের স্কুল বিল্ডিং, এই হচ্ছে স্কুলের গেট। আর এই যে 2 মহারাজ এন্টার সে লাফিয়ে চলেছে। আর তোমরা কি আজকে একটা জিনিস দেখেছো? তোমরা কি আজকে একজনকে দেখেছো? না। ওই যে একজনকে, ওই দেখো, ওই যে এখানে দেখো, ভ্যাকসিনেশনের জন্য একটা বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এখন তো 15 থেকে 17 পর্যন্ত সব স্টুডেন্টের ভ্যাকসিনেশন চলছে স্কুল থেকে, এখানে কিন্তু বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে যোগাযোগ অবশ্যই করতে পারো যারা স্কুলের সঙ্গে যুক্ত আছো, বা যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এখানে কিন্তু 15 থেকে 17 বছরেতে ভ্যাকসিনেশন করা হয়। তোমরা কি একটা বিশেষ কিছু দেখতে চাও? তোমরা কি একটা বিশেষ কিছু দেখতে চাও? আকো, এই দেখো, তোমরা তো আকুর একটা লোক দেখেছো, তোমরা তো আকুর একটা লোক দেখেছো। এই দেখো, তোমাদেরকে হাই বলছে। কে হাই বলছে? কে বলছে হাই? এই দেখো, আর একটা মজার জিনিস তোমরা দেখতে দেখেছো? একটু চুপ থাকে না। তাহলে আগে ব্লাউজটা নেবে বলছিল, ওটাকে দেখে নাও। যাচ্ছি তাহলে। বলেন
আমরা এখন হাতিবাগানের সুভাষ কর্নার মার্কেটের ভেতরে এসেছি। ওটা কি ভালো লাগবে? ব্লাউজগুলোকে নিচে রাখে করে দে, যাতে আসলে পর হুড় করে তাদের মাল ঘন্টা দুয়েক লাগবে আমাদের মালটা পরিষ্কার করতে। না না, যা করেছিস পরে সব বেশি কাজ, ব্লাউজগুলো উপরে উঠে যাবে না। আজকাল সব থেকে বেশি চলছে। না এই গোলটা নেব না। এটা দেখো, চলো টাটা, আবার দেখা হবে। চলো কি এই দাঁড়া দাঁড়া দাঁড়া। প্ল্যানিং একটা কাজ হলো, ডক্টরস চেম্বার থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা চলে এলাম হাতিবাগানে। এটা একেবারেই প্ল্যান ছিল না, মানে হঠাৎ করে প্ল্যানিং হলো হাতিবাগানে আসার। আর হাতিবাগানে এসে যে সময়টা আমরা এসেছি বাড়ি গিয়ে মানে খাওয়ার সময়টা চলে গিয়ে ভাত করবো তারপর খাবো, তো সেটা তো আর হবে না। আর অনেকটা মানে এখন এখানে সব কাজ যে পারপাসে আসা আর কি, সেই কাজগুলো মিটিয়ে বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো ওই জন্য খিদেও পেয়ে গেছে। আর সকালবেলা কিচ্ছু আজকে খাওয়া হয়নি, তোমরা তো দেখলেই স্কুল করতে করতে উঠে বেরিয়ে চলে আসা হলো। তো যাই হোক, কিছু খাওয়া দাওয়া যেহেতু হয়নি, খিদে পেয়ে গেছে, তো কোথায় খাওয়া যায়? তো আমরা এখন ঢুকলাম পার্সালারে। এটা হচ্ছে আমাদের ওই এটা না টাউন স্কুল, হাতিবাগান টাউন স্কুলের ওখানে, ঠিক টাউন স্কুলের পেছনে আর কি আর্সেলারটা। তো সেখানে আমরা এলাম, এখন একটু লাঞ্চ করা হবে এখানে। আর তারপরে সোজা বাড়ির পথে। আপাতত এটুকুই প্ল্যানিং আছে, জানি না প্ল্যানিং আর কিছু ব্রেক আসবে কিনা। তবে আজকে কিন্তু দুটো সারপ্রাইজ তোমাদের দিলাম, সারপ্রাইজ বলবো না সরি, দুটো ভীষণ মানে দুটোই কিন্তু ভিতর প্ল্যানিং। একটা ছিল সুনিতার স্কুল, সেটা তো তোমরা দেখলে, যেটা একেবারেই মানে এটার কোনো প্ল্যানিংই ছিল না, আমরা ভাবতেই পারিনি গেটটা খোলা পাবো, ভেতরে ঢুকতে পারবো। আর একটা বিষয় যেটা সকালবেলা আজকে ক্যাবের ড্রাইভার দিয়ে দিল, মানে সত্যি কথাই মানে এইগুলো দেখলেও কিন্তু যথেষ্ট প্রাউড ফিল করতে হয়। আমরা নারী হিসেবে আমরা কিন্তু নিজেদের জন্য বেশ গর্ববোধ করতে পারি। স্পেশাল মেনু দেখলে না ডক্টরটি ওটা নিলে না হাতটা ওইটা মুছে গেছে হাতটা ওটার গায়ে। কোথায় বেল? না ঠিক করে দাঁড়াতে হবে। আক্কু খাওয়া দাওয়া করে আমি হুড়োহুড়ি করতে নেই।
প্রসেনজিৎ পরে অ্যাড দিয়েছিল ডায়েরি একটা দিতে পারে প্রসেনজিৎ পরে অ্যাড দিয়েছিল। এই আইটেম এর নামই প্রসেনজিৎ। পাঞ্জাবির নাম প্রসেনজিৎ, পাঞ্জাবির নাম মানে ডিজাইনের। ডিজাইন পাঞ্জাবির নাম প্রসেনজিৎ। সেটাও ভালো লাগে। আমার নাম শুনছি ওর নাম বলছে জামার নাম শুনছি। কোচটা এটাও দেখেন বুঝা আগে দেখেন এটাই তো মুশকিল। কত 32 30 বাড়ি চলে এসেছি বুঝলে তো, বেশ কিছুক্ষণ হলো বাড়ি এসেছি, মানে বেশ কিছুক্ষণ হলো। আমরা বাড়ি ঢুকেছি বোধহয় 15টা। এসে চটপট করে একদম স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এবার চলে এসেছি কিচেনে। ভাতটা বসিয়ে দিলাম, বেগুনটা ভাজবো। ফ্রিজে বেগুন কাটা ছিল, দেখো বেগুনটাকে একটুখানি ওই চালের গুঁড়ো বেসন মাখিয়ে একটু হালকা করে মচমচে ভেজে নেবো খাস্তা খাস্তা করে। আর আপাতত আর বাটার আছে, কিছু ওই হট চিপসের ঝিরি, আলু ভাজাটা আছে, এসব দিয়ে রাতটা হয়ে যাবে। কারণ আর শরীর বলছে না ভীষণ, মানে সেই কোন সকালে বেরিয়েছে আর ডক্টর চেম্বারে খানিকক্ষণ বসে থাকতে হলো ওখানে। তারপরে ওখান থেকে হাতিবাগানে পুরো হাঁটা, এত এদিক ওদিক সেদিক, মানে টো ঘুরপাক খেয়ে কাজগুলো মিটিয়ে তারপর এলাম বাড়িতে। তো অ্যাকচুয়ালি বলি তোমাদের কেন হাতিবাগানে গেছিলাম। হাতিবাগানে গিয়েছিলাম আমার কতগুলো ব্লাউজ কিনতে। আমার না বিশ্বাস করবে না, আজ প্রায় 7 বছর ধরে শাড়ি জমছে। যা শাড়ি কিনি বা টুকটাক একটা দুটো কখনো পেয়েছি, মানে যেখানে যে শাড়ি কেনা হয় সব ওইভাবে আলমারিতে জমে যাচ্ছে, শুধু ব্লাউজ কেনার অভাবে, ঠিকঠাক ফিটিংস ব্লাউজ কেনা বা বানানোর ব্যাপারে মানে অভাবে শাড়িগুলো পরাই হয় না। প্রচুর শাড়ি এরকম করে জমে গেছে। তো এবারে তাই ভাবলাম যে একটু কয়েকটা ব্লাউজ না কিনলেই হয়, মানে পুরো হেরিক করে আজকে আর কি ব্লাউজগুলো কেনা হলো। তো এই আর কি বিষয়, মানে তাও কয়েকটা ব্লাউজ কিনলাম, এমন কিছু কমন কালারের কয়েকটা ব্লাউজ কিনে নিলাম যাতে সব শাড়িগুলো মোটামুটি পরতে পারি। তো যাই হোক, এখানে তেলও গরম বসিয়ে দিয়েছি। দেখেছো অবস্থা আমার, তেলের কড়াই সিমে করতে গিয়ে নিভিয়ে দিয়েছি। তাই ভাবছি তেলটা গরম হচ্ছে না কেন। তো যাই হোক, আমি এক্ষুনি তেলটা গরম হয়েই যাবে। খাবারটা করে খেতে খেতে আবার গল্প হবে তোমাদের। কি বললো ডাক্তার সেটাও তোমাদেরকে আমি বলছি, দাঁড়াও। বিষয়টা হচ্ছে দেখো ডাক্তার যেটা বললো, কেন রিকের এই কন্টিনিউয়াসলি ভমিটিং টেন্ডেন্সি বা থেকে 2 দিন ছাড়া ছাড়া পেটের গন্ডগোলটা হচ্ছে, সেটার মেন কারণ হচ্ছে নাম্বার 1, ওর লিভারটা ছোট থেকে একটু বড় ছিল। তো যার ফলে সেটা তো একটা বড়, মানে এখন পর্যন্ত একটা কন্টিনিউশন ব্যাপার আছে। এছাড়া ওর ভীষণ গ্যাস হচ্ছে। গ্যাস হওয়ার কারণ, একটু তো জল কম খাচ্ছে সেটা তো ঠিকই আছে, ও পটিটা ক্লিয়ারলি করছে না। মানে ও পটি যাচ্ছে রেগুলারই, হয়তো পটি যাচ্ছে, বাট ও মানে পেট পরিষ্কার করে পটি করে আসা, মানে পটি করাটা যেটা করে, মানে ক্লিয়ার করছে না পটিটা, পেটের ভেতরে পটিটা জমে যাচ্ছে। এর একটা বিশেষ কারণ ডাক্তারের বক্তব্য যে এই পরিস্থিতিতে বাচ্চাদের ম্যাক্সিমাম টাইমটা ঘরের মধ্যে বসে শুয়ে কাটছে। খেলাধুলো হলেও যে প্রপার দৌড়ঝাঁপ খেলাধুলো সেগুলো হচ্ছে না, যার ফলে মানে পটি যে আর কি, মানে যে কী বলবো, যে প্যাসেজটা দিয়ে পটিটা পাস হয় সেটা নর্মাল না হয়, বাচ্চাদের ক্ষেত্রে একটু জিগজ্যাগ হয়ে যাচ্ছে এখন। তো যার ফলে বডিটা ক্লিয়ার হচ্ছে না, ওটা পেটের ভেতরে
কিছুটা করে হলেও মানে ওই বর্জ্য পদার্থটা থেকে যাচ্ছে, তো যার ফলে এইটা ওই পটিটা জমে জমে ওর একটা এরকম এখন ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে। মাঝে মধ্যে যখন ওটা হিউজ হয়ে যাচ্ছে বিষয়টার ভিতরে, তখনই পেটটা গন্ডগোল করছে। আর এটা একটা বিষয়। আর 2 নম্বর, ডাক্তার কিছু ওষুধ দিল, গ্যাসের ওষুধ আর কয়েকটা ওষুধ দিলে যাতে পটিটা ক্লিয়ার হয়, রেগুলার পটিটা ঠিকঠাক হয়। এই প্রবলেমটা না ওর বেশ কিছু বছর আগেও একবার হয়েছিল, বছর 2-3 আগেও একবার হয়েছিল। তো যাই হোক, তো বললো ভয়ের কোনো কারণ নেই, 10 দিন ওষুধটাকে খাওয়াতে। আর যেটা আর 2টো ওষুধ সেটা মাস দিয়ে তখন কন্টিনিউ হবে। কিন্তু এই 10 দিনের মধ্যে যদি ঠিক আছে, আমরা আপনাকে পাঠিয়ে দেবো, আপনি ওটা পাঠিয়ে দিই। আর দেখুন কদিন বাইকটা বন্ধ রেখে চাইলে ইচ্ছা মনে হচ্ছে। রাস্তা কি হবে? হ্যাঁ, তো যেটা বলছিলাম, আর একটা জিনিস যেটা ডাক্তার বললো যে ধরো এরকম হলো যে মানে ওইটা পরেও এই প্রবলেমটা কন্টিনিউ, বিশেষ করে ভমিটিং টেন্ডেন্সিটা, তো ওর একটা ইউরিন কালচার করাতে অনেক সময় ইউরিন ইনফেকশন থাকলে এরকম একটা ভমিটিং টেন্ডেন্সি কাজ করে। এছাড়া যেটা বললো, যদি এই মানে ইউরিন রিপোর্টে প্রবলেম কিছু না আসে, তাহলে অবশ্যই ওর একটা ফুল অ্যাবডোমেন ইউএসজি করতে হবে। অনেক সময় বাচ্চাদের নাকি গল ব্লাডার স্টোনের একটা টেন্ডেন্সি থাকে এবং সেটা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। তো যাই হোক, সেটাতে না মানে ট্যাচুট সেটা না হয়, না হলে ওটা নর্মালি অপারেশন করা ছাড়া তো কোনো উপায় থাকবে না। কিন্তু আমরা চাইছি না সেসবের মধ্যে যেতে, কেন কি ওর এর আগে দুবার মানে একসাথে 4খানা অলরেডি অপারেশন করা আছে। তো মানে আবার একটা অপারেশন মানে আমরা ভীষণভাবে ঠাকুরকে রাখছি সেসব না হোক, ওই ওষুধটাতে গ্যাসের প্রবলেমের উপর দিয়ে চলে যাক গোটা বিষয়টা। তোমরা প্রে করো যাতে অতদূর সমস্যা না গিয়ে দাঁড়ায়, সুস্থ হয়ে যাকো। এই আর কি বলি বলো, চলো এরপর আমি একটুখানি ঝটপট করে রান্নাটা সেরে নিই, তারপর আরও নয় গল্প করবো। আর তোমাদেরকে যদি সুযোগ হয় আজকে আমি রাত্রেবেলায় দেখাচ্ছি কি ব্লাউজ আমি কিনে আনলাম, ঠিক আছে? তখন তো তোমাদের আমি বললাম আজকে রাতের মেনু বেগুন ভাজা, আলু চিপস, এইসব। তার সঙ্গে একটা জিনিস করে ফেললাম, সময় পেয়ে গেলাম। আলু চিপস করে তো মূলো শাক ভালো। না না, তোমার এই হট চিপসের আলু ও চিপস। তো কালকে মূলো শাকগুলো এনেছিল, কাল তো করা হয়নি। আজকে ভেবেছিলাম করবো, তো আজকে সকালে তো বেরিয়ে গেলাম হুড়োহুড়ি করে ডাক্তারের কাছে। এসে ওটা না একটা ভিজে ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম ঠিক আছে ঠিক থাকবে। সে দেখলাম ন্যাকড়াটা শুনে গোটা হলুদ হলুদ হয়েছে। যে কটা হলুদ হয়েছে ফেলে দিয়ে বাকি কচি পাতাগুলো দিয়ে ঝটপট করে কেটে আজকে এই রান্নাটা করে নেব ভেবেছিলাম। তো কালকে করবো, আর থাক করেই ফেলি, খাওয়া হয়ে যাবে। তো এখন খাচ্ছি মূলো শাক ভাজা দিয়ে ভাত। আর তো বেগুন ভাজাটা তখন করছিলাম দেখলি, এটুকুই। আর রিক্রিবু ওদেরকে একটা করে ডিমের পোচ করে দিয়েছি, ওদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আমরা এখন খাচ্ছি। আর আজ তোমাদের বলেছিলাম যে যদি সুযোগ হয় আজকে ব্লাউজগুলো দেখাবো, আজকে আর পাচ্ছি না, কালকে তোমাদের ব্লাউজগুলো দেখাবো। আজকে ভীষণ শরীরটা খারাপ লাগছে, ঝটপট করে খেয়ে একটু ঝটপট করে শুয়ে পড়ি। কাল কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হবে, আরও অনেক অনেক নতুন নতুন গল্প হবে। আজকে এখানেই শেষ করছি ব্লগটা। ভালো থেকো তোমরা, গুড নাইট। আর একটা কথা যাওয়ার আগে একটু মনে করিয়ে দিই, যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লাগে, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের একটু সাপোর্ট করো। তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো লাইক কমেন্টস শেয়ার করো, এটুকুই রিকোয়েস্ট। চলো টাটা, গুড নাইট।